দেবী এবং বৈশাখী দুই বোন তাদের বাবা শ্যামল বাবু এবং মা চন্দনা দেবীর সঙ্গে বাস করে। ছোটবেলা থেকে দুই বোনের মধ্যে বেশ ভালো রকমের মিল থাকে, কিন্তু এই মিল তাদের মা মোটেই পছন্দ করে না। কারণ বড় বোন দেবী হলো তার সৎ মেয়ে, অর্থাৎ শ্যামল বাবুর আগের পক্ষের সন্তান। তাই ছোট্টবেলা থেকে চন্দনা দেবী বৈশাখীকে সবসময় স্নেহ করে আর দেবীকে খারাপ খারাপ কথা শোনায়, তার একদমই দেখাশোনা করে না। কিন্তু দুই বোনের মধ্যে এরকম সৎ অসতের কোনো ব্যাপার নেই, তারা দুজনে দুজনকে খুবই ভালোবাসে। কি ব্যাপার, তোমার তো দেখছি মেয়ের বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই। সব সময় বড় মেয়ের জন্য দামি দামি জামা কাপড় কিনে নিয়ে আসছো, দামি দামি গহনা উপহার দিচ্ছ। তুমি যদি বড় মেয়ের উপর এত টাকা খরচা করে ফেলো তাহলে মেয়ের বিয়ে দেবে কি করে? এবার তো মেয়ের বিয়ের জন্য ছেলে দেখতে শুরু করতে হবে। তুমি চিন্তা করো না, আমার যা টাকা জমানো আছে আমি তাই দিয়ে আমি দুই মেয়ের বিয়ে দেবো। আর তুমি ঠিক কথাই বলেছো, এবার বড় মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ দেখা শুরু করা উচিত, কেননা বড় মেয়ের তো বয়সও হচ্ছে। তোমার বড় মেয়ের বিয়ের কথা বলতে আমার বয়েই গেছে। আমি আমার মেয়ের বিয়ের কথা বলছি, মানে বৈশাখীর কথা। আর বৈশাখীর বিয়ের জন্য আমি সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়েছিলাম, আর একটা ভালো ইঞ্জিনিয়ার ছেলে ওকে বিয়ে করতে চাইছে। তাই আমি আগে আমার নিজের মেয়ের বিয়ে দেব, সৎ মেয়ের বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। চন্দনা দেবীর এমন কথা শুনি শ্যামল বাবু, দেবী এবং বৈশাখী তিনজনেরই খুবই খারাপ লাগে। আর দেবী সবসময় নিজের সৎ মায়ের অপমান হাসি মুখে মেনে নেয়, কিন্তু বৈশাখী কিছুতেই এরকম অপমান মেনে নিতে পারে না, কারণ সে তার দিদির অন্তর্প্রাণ ছিল। মা, তুমি সবসময় দিদিকে এভাবে কথা শোনাও কেন বলো তো? আর তুমি কিভাবে ভাবলে যে দিদির বিয়ে না হলে আমি আগে বিয়ে করে নেব? আগে দিদি বিয়ে করবে, তারপর দিদির বোন বিয়ে করবে। উফ বোন, তুই একটু চুপ করবি? সবসময় এরকম মায়ের মুখে তর্ক করিস কেন? মা তার মেয়েকে কথা শোনাতেই পারি, আর মা যখন তোর বিয়ের জন্য ছেলে দেখছে তখন তুই নিশ্চয়ই বিয়ে করবি। এই শোন, তোকে অত দয়ের ঈশ্বর সাজতে হবে না, প্রতিবাদ করতে শেখ, বুঝলি? আর আমি যদি বিয়ে করি তাহলে তুইও বিয়ে করবি, মানে আমাদের দুই বোনের একসাথে বিয়ে হবে, আর তা না হলে কারোর বিয়ে হবে না। এই বলে বৈশাখী তার মায়ের সঙ্গে একেবারে তাকদমাদম ঝগড়া করতে শুরু করে। আর কমলা দেবী নিজের মেয়ের কথাই পারে না, তাই সে হার স্বীকার করতে বাধ্য হয়। আর এর ফলে শ্যামল বাবু দেবীর জন্য সম্বন্ধ দেখতে শুরু করে। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর বড় বোন যেহেতু ছোট বোনের মতোই সুন্দর দেখতে, তাই তারও বিয়ে ঠিক হতে অসুবিধা হয় না। ছোট বোনের হবু স্বামী যেমন ইঞ্জিনিয়ার, তেমনই বড় বোনের হবু স্বামী হলো ডাক্তার। কিন্তু দেবীর এত ভালো পরিবারে বিয়ে হবে জানতে পেরে কমলা দেবী ব্যাপারটা ঠিকভাবে মেনে নিতে পারে না। কোথায় ভাবলাম আমার মেয়ে ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে বড়লোক শ্বশুর বাড়িতে গিয়ে আরাম করে থাকবে, আর এই সৎ মেয়েটাকে আমি চাকর হিসেবে মেয়ের বিয়েতে খাটাবো, তা নয়। এখন তো এও বিয়ে করে এখান থেকে পালাবে, আর আমার এটা জাস্ট সহ্য হচ্ছে না। অন্যদিকে দুই বোনের একসঙ্গে বিয়ে ঠিক হয়েছে বলে তাদের বাবা ভীষণ পরিমাণে খুশি থাকে, আর হাজার হাজার টাকা খরচ করে দুই মেয়ের জন্য বিভিন্ন রকম জোগাড় যন্ত্র করতে শুরু করে। খাওয়া দাওয়া থেকে শুরু করে প্যান্ডেল বুকিং, মেয়েদের জন্য গহনা কেনা, সবকিছুতেই তার বাবা টাকা খরচ করতে থাকে। কিন্তু কমলা দেবী সবসময় নিজের পেটের মেয়ের জন্যই বিয়েতে খরচা করতে ব্যস্ত থাকে। এমনই একদিন, কিরে বৈশাখী, সেই সকাল থেকে বলছি তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোর কি কানে কথা যাচ্ছে না? প্রথমে আমাদের গহনার দোকানে যেতে হবে, তারপর বেনারসির দোকানেও তো যেতে হবে, কত কিছু এখনো কেনাকাটি বাকি আছে, তারপর আবার পার্লারে ফেসিয়াল করাতে নিয়ে যাবো তোকে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। হ্যাঁ মা, রেডি হচ্ছি। এই দিদি, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা আজকে শপিং করতে যাব। আমরা দুই বোন বিয়ের জন্য একসঙ্গে গহনা শাড়ি কিনবো আর একসঙ্গে ফেসিয়াল করাতে যাব। বেশি আদিক্ষেতা করিস না, আমি তোর জন্য শপিং করতে যাচ্ছি, তোর জন্য গহনা কিনতে যাচ্ছি, আর তোর বাবা যা টাকা দিয়েছে তাই দিয়ে শুধুমাত্র তোর জন্যই কেনাকাটি করা যাবে, তোর দিদির জন্য নয়। তাই তুই নিজের কথা ভাব, দিদিকে আর লেজ করে নিয়ে যাস না। মায়ের এরকম কথা বলার সঙ্গে সঙ্গেই বৈশাখী আবার তার মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। আর দেবী চুপ করতে বললে বৈশাখী কিছুতেই চুপ করে না। ফলে চন্দনা দেবী বাধ্য হয়ে দুই বোনকে একসঙ্গে শপিং করাতে নিয়ে যায়। আর শপিং মলে গিয়ে চন্দনা দেবী প্রথমেই শাড়ির দোকানে যায় আর নিজের মেয়ের জন্য দামি দামি বেনারসি শাড়ি দেখতে শুরু করে। কিন্তু ছোট বোন তার বড় দিদির জন্য শাড়ি দেখতে ব্যস্ত থাকে। দেখ বৈশাখী, এই লাল রঙের বেনারসি শাড়িটা তোর গায়ের রঙের সঙ্গে কিন্তু দারুণ মানাবে। শাড়িটার মধ্যে বেশ একটা আভিজাত্য ভাব আছে, তুই বিয়ের দিন এই বেনারসি শাড়িটাই পরবি। আমি তোর জন্য এই বেনারসি শাড়িটা কিনে নিচ্ছি, কেমন?
হ্যাঁ মা, এই বেনারসি শাড়িটা সত্যিই খুব সুন্দর, এই বেনারসি শাড়িটাই কিনবো। আর হ্যাঁ দিদি, তুইও ঠিক এরকমই একটা বেনারসি শাড়ি পরবি। এই একই বেনারসি শাড়ি আমরা দুটো কিনবো, একটা তোর জন্য আর একটা আমার জন্য, কারণ আমরা দুই বোন বিয়ের দিন একই রকমের শাড়ি পরবো। এই বলে বৈশাখী 50,000 টাকা দামের বেনারসি শাড়ি নিজের সঙ্গে সঙ্গে তার বড় দিদির জন্য পছন্দ করে। কিন্তু চন্দনা দেবী কিছুতেই একই রকমের দুটো বেনারসি শাড়ি কিনতে রাজি হয় না। না না, আমি একে এত দামি বেনারসি শাড়ি কিনে দিতে পারবো না, কারণ এত দামি বেনারসি শাড়ি দুটো কিনলে তোর জন্য আর গহনা কেনার টাকা থাকবে না। তাই তোর জন্য আগে গহনা কিনি, তারপর যা টাকা বাঁচবে সেই টাকা দিয়ে একে একটা কোনো মতে তাঁতের শাড়ি কিনে দেবো। হ্যাঁ বোন, মা কিন্তু ঠিকই বলছে, তুই আমার জন্য এত দাম দিয়ে বেনারসি শাড়ি কিনিস না, তো যা দরকার তুই সবকিছু আগে কিনে নে, আমার কথা এত ভাবতে হবে না তোকে, এমনিতেই তুই আমার জন্য অনেক কিছু করিস। একদম চুপ কর, বেশি কথা বলিস না, আমি যা বলবো তোকে সেটা শুনতে হবে। আর মা, তুমি যদি আমার মতো বেনারসি শাড়ি না কেনো তাহলে কিন্তু আমি বিয়েই করবো না বলে দিলাম। বৈশাখী এরকম বললে চন্দনা দেবীর আর কিছু করার থাকে না, নিজেদের বিয়ের জন্য একই রকমের বেনারসি শাড়ি কিনে নেয়। আর কিছুক্ষণ পর তারা যখন গহনার দোকানে যায়, সেখানে গিয়ে বৈশাখী যত দামি গহনা কেনে সে তার নিজের দিদিকেও সেই একই দাম দিয়ে একই রকমের গহনা কিনে দেয়। আর পার্লারে ফেসিয়াল করার সময়ও একই ঘটনা ঘটে। আর মাঝপথে বিপদে পড়ে চন্দনা দেবী, কারণ সে ইচ্ছে করে কম টাকা নিয়ে আসে যাতে সৎ মেয়ের জন্য কিছু কেনাকাটি করতে না হয়। কিন্তু এখন তার নিজের মেয়ে এমন পরিমাণে জেদ করেছে যে চন্দনা দেবীকে এখন নিজের টাকা খরচ করতে হয়। এইভাবেই দুই বোন নিজেদের বিয়ের জন্য কেনাকাটি সম্পন্ন করে ফেলে। বোন, আর দুদিন পরে আমাদের বিয়ে, আমার খুব মন খারাপ করছে, কারণ বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। এতদিন আমরা একসঙ্গে বড় হয়েছি, কিন্তু এখন আমরা আলাদা আলাদা বাড়িতে গিয়ে থাকবো। মোটেই না, আমার যখন মন খারাপ হবে আমি তখনই তো শ্বশুর বাড়িতে চলে যাব। আর দিদি, তুই কিন্তু ভালো করে জানিস যে আমি কোনো কাজবাজও করতে পারি না, তাই আমি কিন্তু তোকে সব সময় ফোন করব, আর তুই আমাকে সব কাজ শেখাতে সাহায্য করবি, কেমন? এইভাবেই বিয়ের পর নিজেদের জীবন নিয়ে দুই বোন গল্প করতে থাকে। আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। সারা বাড়ি দুই বোনের বিয়ের জন্য একেবারে আলোয় সেজে ওঠে, আর সকল আত্মীয় স্বজনরাও আসতে শুরু করে দেয়। ইতিমধ্যে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়, আর সেই সময় তারা দুই বোন খুবই সুন্দর সুন্দর হলুদ রঙের শাড়ি পরে তৈরি হয়। আমার মেয়ের তুলনায় এই সৎ মেয়ের গায়ে হলুদের শাড়িটা বেশি সুন্দর, তার মানে ওর বাবা নিশ্চয়ই ওকে আলাদা করে ভালো শাড়ি কিনে দিয়েছে। আর আমার মেয়েটা একেবারে বোকা, দিদি দিদি করে পাগল হয়ে গেল। দিদি ওকে না বলে গায়ে হলুদের জন্য এত দামি শাড়ি একটা পরে নিল, যত সব নাটক। এই ভেবে চন্দনা দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। আর দুই বোনের যখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়, সেই সময় চন্দনা দেবী ইচ্ছা করে তার সৎ মেয়ের শাড়িতে বেশি বেশি করে হলুদ ফেলে দেয়। এর ফলে দেবীর সাজ একেবারে নষ্ট হয়ে যায়। তুমি কি করলে মা? তুমি আমার দিদির গায়ে হলুদের শাড়িতে এত বেশি করে হলুদ দিলে কেন? ইস, দিলে তো শাড়িটা নষ্ট করে, এবার কি হবে? আমার আর ভালো লাগে না। আরে বোন, ছাড় না, মা কি আর ইচ্ছা করে আমার শাড়িতে হলুদ ফেলেছে? হয়তো একটু ভুল করে ফেলেছে, কিন্তু তুই চিন্তা করিস না, আমার গায়ে হলুদ হয়ে গেলে আমি এই শাড়িটা সুন্দর করে কেচে তোকে আবার ফেরত দিয়ে দেব। আমাকে শিবম বিয়ের আগে এই হলুদ শাড়িটা গিফট করেছে, আর বলেছে বিয়ের পর প্রথম দিন এই শাড়িটা পরতে। যেহেতু এই হলুদ রঙের শাড়িটা দেখতে খুব সুন্দর, তাই আমি তোকে পরতে দিয়েছিলাম। আর দেখ মা কেমন করে শাড়িটা নষ্ট করে দিল। মা, তুমি কিন্তু দিন দিন ভীষণ বার বাড়ছো। এমন সময় আত্মীয় স্বজনদের সামনে চন্দনা দেবীর মুখে একেবারে চুনকালি মেখে যায়, কারণ সে তার সৎ মেয়ের শাড়ি নষ্ট করতে চেয়েছিল, কিন্তু নিজের অজান্তেই সে নিজের মেয়ের দামি শাড়িটা নষ্ট করে ফেলে। আর সে লজ্জায় কিছু বলতেও পারে না, কিন্তু এখনো সে থেমে থাকে না, কারণ সে নিজের বড় মেয়েকে মোটেই সহ্য করতে পারে না। এভাবেই গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলে বিকেলে দুই বোন মিলে নিজেদের বিয়ের জন্য খুব সুন্দর করে বেনারসি শাড়ি পরে এবং মেকআপ করে তৈরি হয়। আর কিছুক্ষণের মধ্যে বরযাত্রীও চলে আসে। বোন, তোকে দেখতে কি সুন্দর লাগছে, পুরো একেবারে অপ্সরা পরীর মতো। তোকে এরকম বিয়ের সাজে দেখবো বলে আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি। আর দেখ, তোর দিকে সবাই অবাক হয়ে কেমন তাকিয়ে আছে। না রে দিদি, আমার থেকে বেশি তোকে সুন্দর লাগছে, তোকে দারুণ লাগছে। আমি তো তোর দিক থেকে চোখ ফেরাতেই পারছি না। আর দেখ, আমাদের বাবা আমাদের বিয়ের জন্য কত সুন্দর বিয়ে বাড়িটা বুক করেছে, আর আমাদের মাথার উপর একটা কত বড় ঝাড়বাতি। আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল জানিস দিদি, যে আমাদের ঝাড়বাতির নিচে বিয়ে হবে। এভাবেই দুই বোন প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর বৈশাখী নিজের দিদির হাত ধরে গোল গোল করে ঘুরতে শুরু করে।
তাদের আনন্দ কিছুতেই বাদ মানতে চায় না, কিন্তু তখনও তারা বুঝতে পারে না যে তাদের জন্য একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। তারা দুই বোন মিলে ঝাড়বাতির তলে ঘুরছে, এমন সময় হঠাৎ করে ঝাড়বাতির দড়ি ছিঁড়ে যায়, কিন্তু সেই ব্যাপারে কারোর কোনো খেয়াল থাকে না। উফ বোন, আর হাত ধরে ঘুরিস না, আমার মাথা ঘুরছে। আর দেখ, সব আত্মীয় স্বজন আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছি, কিন্তু আমি মানছি আমাদের আনন্দ হচ্ছে, কিন্তু এবার আমার হাতটা ছাড়, আমার কিন্তু মাথা ঘুরছে। এই নে দিদি, আমি তোর হাত ছেড়ে দিলাম, কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে। আমি এই বেনারসি শাড়ি পরে ঝাড়বাতির তলেই ঘুরবো, আর সবাই আমার ফটো তুলবে, আর আজকে আমি খুব খুশি। এই বলে ছোট বোন বুঝতে না পেরে তার দিদির হাত ছেড়ে দেয়, আর সেই মুহূর্তে উপর থেকে ঝাড়বাতি পড়তে শুরু করে। সকলে এই দৃশ্য দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, আর দেবী কিছু বুঝতেও পারে না। আর সে যখন উপরের দিকে তাকিয়ে দেখে ঝাড়বাতি তার বোনের মাথার দিকে নেমে আসছে, তখন সে ভয়ের চোটে তার বোনকে সেখান থেকে ধাক্কা মারে, আর বৈশাখী দূরে ছিটকে গিয়ে পড়ে। আর চোখের নিমেষেই ঘটে যায় এক ভয়াবহ বিপদ। বিয়ে বাড়ির ঝাড়বাতি একেবারে মাটিতে ভেঙে দুই টুকরো হয়ে যায়। বোন, তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? এ বাবা, তোর মাথায় মনে হয় চোট লেগেছে, কিন্তু এত বড় বিয়ে বাড়ির ঝাড়বাতি ভেঙে পড়লো কি করে? আমি কিছু বুঝতে পারছি না দিদি, আমার ভীষণ ভয় করছে। আজকে একটা ভয়াবহ বিপদ হয়ে যেতে পারতো। ধন্যবাদ দিদি, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। তুই ভালো আছিস তো? নিজের মেয়ের মাথায় চোট দেখে চন্দনা দেবী নিজেকে আর ঠিক রাখতে পারে না, আর সে বুঝতে পারে যে সে জীবনের সব থেকে বড় ভুল করে ফেলেছে, আর ঝাড়বাতির দড়ি ছিঁড়ে দেওয়ার মতো অন্যায় কাজ করেছে চন্দনা দেবী। কারণ সে যখন দেখে যে ঝাড়বাতির তলে তার সৎ মেয়ে দাঁড়িয়ে আছে, তখন সে ইচ্ছা করে বিয়ে বাড়ির ব্যালকনিতে গিয়ে ইচ্ছা করে সেই ঝাড়বাতির দড়ি কেটে দেয়। কিন্তু সে বুঝতে পারেনি তার এরকম কুকর্মের জন্য তার ছোট মেয়েরও বিপদ হতে পারে। তোরা আমাকে ক্ষমা করে দে, আমি নিজের লোভে নিজের হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। বৈশাখী, তোর দিদিকে আমি সহ্য করতে পারিনি, এই জন্য ওর ক্ষতি করব বলে আমি এরকম কাজ করে ফেলেছি। আমাকে তোরা ক্ষমা করে দে। আমি বুঝতে পেরেছি তোরা দুই বোন দুজনকে খুবই ভালোবাসিস, আর তোদেরকে আলাদা করে একদমই ঠিক হবে না। চন্দনা দেবীর এমন কথা শুনে দুই বোন ভীষণ পরিমাণে অবাক হয়, আর বৈশাখী তার মাকে কিছুতেই ক্ষমা করতে চায় না। কিন্তু দেবী অনেকবার করে বৈশাখীকে বোঝালে শেষ পর্যন্ত বৈশাখীর কথা শুনে বৈশাখী তার মাকে ক্ষমা করে দেয়। আর কিছুক্ষণের মধ্যে দুই বোনের শুভ বিবাহ সম্পন্ন হয়, আর বিয়ের পর দুই বোন শ্বশুর বাড়িতে গিয়ে মিলেমিশে সংসার করতে থাকে।